শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা আজকে সন্ধ্যাতে বেরিয়েছিলাম বাইরে কিছু টুকিটাকি খাওয়া-দাওয়া করব। তারপর বরমশাইয়ের হঠাৎই ইচ্ছা হলো ধোসা খাবে। তো সেটার জন্য প্রচুর রেস্টুরেন্ট খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও মিলছিল না। অবশেষে যখন হতাশ হয়ে বাড়ি ফিরবো, সেই মুহূর্তে এই ছোট্ট একটা দোকান চোখে পড়ল। তো সেখানে দেখলাম লেখা রয়েছে ধোসা, ইডলি, সাম্বার, এগুলো যত রকম সাউথ ইন্ডিয়ান খাবার। কিন্তু সেখানে দই বড়াটা ছিল না। তারপর আমরা দুজনাই একটা ২ মসালা ধোসা অর্ডার করেছি দুজনার জন্য। আর সেটাই তৈরি করছিল, সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ধোসা, এই খাবারগুলো দেখে আমার কলেজ লাইফের কথা মনে পড়ে যায়। যখন সুরেন্দ্রনাথে পড়তাম, তারপরে আমরা ব্যারাকপুরে টিউশন নিতাম। তারপর পাঞ্জাবি রেস্টুরেন্ট থেকে দুজন করে বন্ধু মিলে শেয়ার করে একেকটা জিনিস অর্ডার করতাম। আর তখন ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে বা ভাগাভাগি কাড়াকাড়ি করে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। তো সেইটা খেতেও কিন্তু খুব ভালো হতো। তো এই দোকানের ধোসাটার টেস্টটা অতটাও বেটার ছিল না, যেটা অন্যান্য রেস্টুরেন্টে থাকে। বা অনেকেই যারা নিউ মার্কেটে যান, তারা প্রত্যেকেই হয়তো ধোসা খেয়েই বাড়ি ফেরেন। তো আমার তো খুব ভালো লাগতো খেতে। আর আপনারা কারা, কারা ধোসা প্রেমী অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার ফ্রেন্ডসরা আমাকে কমেন্টসই করে না। এটাই হচ্ছে, আপনাদের কমেন্টস আশায় আমি কিন্তু বসে থাকি যে আমার কত ফ্রেন্ডস আমাকে কমেন্টস করছে। কারণ জীবনে আপনাদের ভালোবাসাই কিন্তু আমার জীবনে অনেক বড় পরিবর্তন আমার জীবনে। আর এই যে সিদ্ধান্তটা, সেটা কিন্তু সম্পূর্ণই আমার ছিল। আর জানি না আমি কতটুকু সাফল্য পাবো কি পাবো না, সেটা আমি আশা করি না। কারণ আমি জানি যেটা আমার ভালো লাগা, আর ভালো লাগা হয়তো এর মধ্যে আমার একটু হলেও কষ্ট আছে, কিন্তু সেটা একদিন কোনো না কোনো দিন ফল পাবো। তো সেই জন্যই দেখুন চলেও এসেছে সেই গরম, গরম ধোসাটা আর চাটনি। কিন্তু চাটনিটা না, যে পোস্ত দিয়ে যে চাটনিটা দেয়, সেটা ভীষণই পাতলা ছিল। আর তরকারির কোয়ালিটিটাও অতটা ভালো ছিল না। তবে আপনারা চেষ্টা করবেন, আর যদি কেউ বারাসাতের কাছাকাছি থাকেন, যদি ভালো কোনো রেস্টুরেন্টের নাম জানা থাকে যেখানে ধোসা তৈরি হয়, অবশ্যই জানাবেন। আর এই যে সামনে পুকুরটা ছিল দেখছি, এই হাঁসগুলো তখনও রয়েছে। তারপর ছেলে বায়না জুড়লো আইসক্রিম খাবে। যেহেতু ওর গলা ফুলেছিল, আমরা একটু দিতে ভয়ই করছিলাম। আর ও যখনই পিছনের দিকে ফিরছে, আমি তখনই আইসক্রিমটা ওর থেকে খেয়ে নিয়েছি। কারণ অতটা ঠান্ডা ওকে না দেওয়াটাই ভালো। আর ও বাইরে বেরোলেই একটু আইসক্রিম বা এসব কিছু খেতে চায়। তবে তেমন ও বাইরের ফুড হ্যাবিটস ওর নেই। কারণ আমি ওকে প্রত্যেকটা জিনিসই তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আর ওর পাপাকে জিজ্ঞাসা করছিল, "পাপা, আমার" পাপা বলছিল, "পাপা অত ঠান্ডা খেতে নেই। তোমার তো ঠান্ডা লেগেছে।" বললাম, "আমার তো কমে গেছে পাপা।" তারপরে বলছে, "মা আমার অতটা আইসক্রিম কি হলো?" বললাম, "বাবা গলে গেছে তো তার জন্য।" মানে ও যে জানে যে এটা পুরো তো বাটিতে ভরা ছিল, তাহলে এত তাড়াতাড়ি কমে গেল কেন? মানে বাচ্চা হলেও বুদ্ধিটা কিন্তু বড়দের মতোই রয়েছে। আর এখন প্রত্যেকটা বাচ্চাই জানেন তো, মানে আগের মতো কিন্তু নয়। প্রত্যেকটা বাচ্চাই খুব অ্যাডভান্স এখনকার যুগে। আর এখন তো ইন্টারনেট, কম্পিউটারের যুগ, তাই কেউই পিছিয়ে নেই। সবাই মোটামুটি এগিয়ে। তো সেরকমই প্রচুর প্রশ্নের উত্তর দিতে, দিতে ছেলেকেও আইসক্রিম খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমরা আমাদের রাতের জন্য ভেবেছিলাম তড়কা রুটি নেবো, কিন্তু সেটা আর নিইনি। এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর সেটাই খেয়েছি, আর ছেলের বাড়িতে ভাত ছিলই। তো ওকে সেটা গরম করে খাইয়ে দিয়েছি। আর এই যে মৌচাকের সেই বিখ্যাত মিষ্টির দোকানটা, যেটার প্রত্যেকটা মিষ্টিই কিন্তু অসম্ভব এবং গালে লেগে থাকার মতো। তো একটা স্ট্রবেরি ফ্লেভারেরও ছিল, যেটা পুরোটাই পিঙ্ক। আর এই প্রত্যেকটা মিষ্টিই কিন্তু খুবই টেস্টি। আমার কিন্তু খুবই ভালো লাগে। তার পরের দিন সকালটা ভাবছিলাম কী রান্না করব। তারপরে বসিয়ে দিলাম ডাল, একটা পেঁয়াজ, সামান্য হলুদ, কাঁচা লঙ্কা। আর ডালের সাথে কিন্তু ভাজাভুজি হলে বেশ জমে যায়। তার জন্য পাশে কুচি, কুচি করে আলুটাও কেটে নিচ্ছি। আর বেগুন নিয়েছিলাম, বেগুনের মাঝখানে দেখছি পোকা। তো তার মধ্যে বাচ্চা
দিয়ে যতটুকু নেওয়া যায় সেইটাই নিয়েছিলাম। আর পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ মাখিয়ে আলুতে রেখে দিচ্ছি। আর বেগুনের মধ্যে সামান্য চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। একটু মজে আসলে তারপরেই কিন্তু ভাজতে দেব। আর কড়াইতে দেখুন ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তো দুদিকে ক্লিপ আটকে সহজেই উপুড় করে দেব ভাতের হাঁড়িটা। আর আমার কাছে এটা খুব সহজ মনে হয়। আগে জানেন তো ভাতের হাঁড়ি ধরে বসে থাকলে কখনো হাতে ফ্যান পড়ে যেত, মানে এরকম আমার হতো। তারপরে যবে থেকে স্টিলের দুটো ক্লিপ আটকে দিই, আমার কাছে খুব ইজি মনে হয়। তো অনেকেরই বাড়িতে আবার ভাত উপর দেওয়ার সেই ইয়েটাও রয়েছে। ৩ কোনা মতো, অনেকের বাঁশের বা অনেকের লোহার। তো আমাদের বাড়িতেও ছিল। আর দেখুন ডালটাও বসিয়ে দিয়েছি। আর ছিল কি ফ্রিজে কিছুটা কিমা, মানে মাংসের কিমা। সেগুলোকেই পেঁয়াজ, বেসন দিয়ে একটু বড়া ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর আজকে রান্না করেছিলাম ডাল, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা। আর ভাজাভুজি দিয়ে যে কতটা ভালো লাগে, হয়তো প্রত্যেকেরই তরকারির থেকে ভাজাভুজি দিয়েই খেতে ভালো লাগে। আর এই যে কড়াইতে একটু রসুন থেঁতে নিচ্ছি, ডালটাকে ফোড়ন দেব। কোনো শুকনো লঙ্কা দেব না, কারণ ছেলেকেও দেব। তো একটা যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, বেশি ঝাল হলে ও খাবে না। তারপরে ওর জন্য দুপুরবেলাতে মাছ ভাজা করে দিয়েছিলাম, কারণ ও তো হচ্ছে মানে বড়াটা খাবে না তার জন্য। আর তার পাশাপাশি আজকে বহুদিন নেই, হ্যাঁ একটুও নেই। মোচ হয়েছে, মোচ। কি খেয়েছো? এটা কি খেয়েছো তুমি? হ্যাঁ, এটা কি খেয়েছো তুমি? হ্যাঁ, কফি আর নেই তো। তুমি যাও, গিয়ে বেছাও, আমি আসছি, যাও। পাপারও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তার জন্য আমিও চাটাকে ছেঁকে নিয়ে একেবারে রান্নাঘরে খাবো। আর আজকে 5টা দিন পর রোদ বেরিয়েছে, এত ভালো লাগছে। আর দেখুন অন্ধকার অন্ধকার লাগছে রৌদ্রের আলোর ছটাতে। ক্যামেরাটা মনে হচ্ছে যেন অন্ধকার, কিন্তু না, আজকে জানলা থেকে খুব রোদ আসছে। তো এত ভালো লাগছে আজকে সকালটা যে কি বলবো। তারপরে ওর পাপাকে আর ছেলেকেও খেতে দিয়ে দিলাম। ওর পাপাকে দেখে যেটুকু ও খায়, তো খায় তো না বেশি, বেশি ছড়ায়। তবুও দিই, কারণ যদি 1-2 গালও খায়, বাচ্চাদের খাওয়া এক পাখির মতো, তার জন্য। আর একটু খাচ্ছে আর একটু বকবক করে নিচ্ছে। আর এই সকালটায় তারপরে ওর পাপা চলে যাবে, আর তারপর আমি গিয়েছিলাম ছাদে। আজকে দীর্ঘ 5 দিনের জামা জড়ো হয়েছিল। আর আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকের গাছগাছালিগুলো যেন অসম্ভব সুন্দর লাগছে। তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে দেখুন কতটা জামা কাপড় জমেছিল। 5 দিন তো কোনো জামা কাপড় শুকাচ্ছিল না। তারপরে সিঁড়ির ঘরটা তো পুরো জামা কাপড়ের ঠাসা ছিল। তো সেইগুলো আজকে সবই রৌদ্রে দিয়ে দিয়েছি। আর সিঁড়ির ঘরটা প্রায় বলতে পারেন পুরো ফাঁকা হয়ে গেছে। মানে কোনো দড়িটাই কিন্তু ছাদের বাদ নেই, সব ভরে গেছে। তো আজকে ছাদের মেলা করেছি। আর ছেলেকেও জুস দিয়েছিলাম, সে খেয়ে নি। জুস খাচ্ছে আর বারবার সেই পাইপটা ঘুরে যাচ্ছে, তাই জন্য খুব বিরক্ত বোধ করছিল। তারপরে ওকে বললাম, পাপা চেপে ধরে খাও। তারপরে আবার চেপে ধরে সব জুস খেতে ও খুব পছন্দ করে। তো সেভাবে তো প্রত্যেক দিন দেওয়াটা ভালো না, তার জন্য মাঝে মাঝে ফ্রিজে এনে রেখে দিই। আর খুব বায়না করলে দিই। আর তার সাথে ও কথা বলছে দেখুন। আর আমার আবাবিলকে আপনাদের কাদের কাদের পছন্দ এবং কারা ভালোবাসেন, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর দেখুন মনের আনন্দে আজকে জামা কাপড় কাচ্ছি, কারণ প্রচুর জামা কাপড় জড়ো হয়েছিল। এগুলোকে জড়ো করে রেখেছিলাম, যেগুলো তো দরকার ছিল কাচার সেগুলো তো কেচেই নিচ্ছিলাম। বাকি যেগুলো ছিল সেগুলো বালতিতে জমা ছিল। তো সেইগুলো প্রচুর জামা কাপড় একসঙ্গে, আর তার সাথে পাপোশ থেকে শুরু করে সব কিছুই কেচে ধুয়ে
নিয়েছি। আর এই কলের জায়গাটাতে মানে এই যে চাপা কলটা, এর মধ্যে প্রচুর জল পড়ে। আর এখানে তো টাইমের জল ধরা থাকে, তার জন্য সারাদিনের সকালের জামাটা তো বেশি হয়, তো সেটা এখানেই কেচে নেওয়ার চেষ্টা করি। আর বাথরুমে শুধুমাত্র দুপুরে যেগুলো টুকিটাকি বেরোয় সেগুলোকে কাচাকুচি করি, কারণ এখানে অনেকটাই জল ভরা থাকে গামলায় করে, তার জন্য অসুবিধা হয় না। তো প্রত্যেকটা জামা কাপড়ে আমি ব্রাশ দিয়ে সাবান দিয়ে ডলে নিচ্ছি। আর আমার জানেন তো জামা কাপড় কাচলে যদি ব্রাশ না দিই বা সাবান না দিই ঠিকঠাক মনপুত হয় না। তো দেখুন কতটা করে জল পড়ছে, আর বেশি সময়ও লাগে না ভরতে, জানেন তো? এক বালতি প্রায় ৪-৫ বার টান দিলেই কিন্তু ভরে যায়। তো সেগুলোকে ধুয়েও নিচ্ছি। আর পুরো জলটাকে পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ ছেলের জামাকাপড় আর সার্ফের গুঁড়ো যদি জামাকাপড়ের মধ্যে থাকে তখন না চুলকাতে থাকে গা হাত পা, তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইগুলো যখন সকালে মেলে দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়ে এসেছে, সেগুলোকেও তুলে নিচ্ছি। তারপরে ঘরে এসে ঘরটাকেও মুছে নিচ্ছি। উম আমার প্রায় রান্নাঘরের সব কাজই হয়ে গেছে। তারপর শুধুমাত্র ছেলের তরকারিটা রান্না করব। আর এই যে ছেলেদের সাইকেল, গাড়িগুলো সেগুলো প্রত্যেকদিনই সরিয়ে ঝাঁট দিই, মুছি। আর গাড়ির খেলনার তো মানে ভাঙ-চুর লেগেই আছে। তো ছোট বাচ্চা থাকলে এইগুলোই কিন্তু হয়। আবার যখন ওরা ধীরে, ধীরে বড় হয়ে যাবে তখন কিন্তু এইসব ব্যাপারগুলো আর থাকবে না। তো এখন যে কাজটা ১ ঘন্টা লাগছে সেটা তখন হয়তো ১০ টা মিনিটও লাগবে না। এক্ষুনি পরিষ্কার করে যাচ্ছি, আবার এক্ষুনি সব খেলনা ভো পুরো মেঝেতে ভেঙে গুঁড়ো করে দিচ্ছে বা জড়ো করছে, খেলা করছে। এবার সেগুলো না তুললে অনেক সময় পিন, পেরেক থাকে, সেগুলো ফুটে যাওয়ার ভয় থাকে। আর তারপরে ছেলের তরকারিটাও বসিয়ে নিচ্ছি। ওর জন্য আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর সয়াবিনটাকে ছোট, ছোট করে কেটে নিয়ে তারপরে সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু ভালো করে না তরকারি করলে আমার ছেলে আবার খেতে চাইবে না। তার জন্য সবসময় একটু টেস্টি করে তরকারিটা রান্না করার চেষ্টা করি। গরম মসলাও দিয়েছিলাম, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে। তো অনেকেই বলেছে একটু ছোট, ছোট করে হালকা ঝাল দেওয়ার চেষ্টা করবে। যে পিছনের থেকে লঙ্কার পিছনের অংশটা দিলে অতটা ঝাল থাকে না। তো তবে একেক দিন দিই, আবার যেদিনকে ইচ্ছা হয় না সেদিনকে দিই না। কারণ অনেক সময় কি একটু ঝালও বাড়ির কেউ খেলে তারা আবার তরকারি দেয় সেটাও খেয়ে নেয়। তো তারপরে দেখুন ১:৩০ বেজে গেছে আর এই সব জামা জড়ো করা আছে। আর এই যে আমাদের এখানে ফেনে ভাতে দিয়েছে আজকে স্কুল থেকে, আর ২ টো ডিম দিয়েছে। ২ ভাইয়ের জন্য, ওর একটা আমার ছেলের একটা। তো তারপরে আমি ফেনে ভাতটা নিয়ে নিচ্ছি, তরকারির সাথে মেখে দিলে আর এই ভাতটা খুব সুন্দর রান্না করে। আর ছেলেও খেতে পছন্দ করে। তারপরে দোলনায় ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর তখনও পর্যন্ত আমার স্নান হয়নি। আর বাড়ির সামনে এই যে ঢালাই হচ্ছে, তো সেটাই দেখছিলাম। জীবনের সব সঞ্চয় দিয়েই একটা মানুষ বাড়ি করে। আর যখন ছাদ ঢালাই হয় তার আলাদাই একটা অনুভূতি। তো তারপরে দেখুন ছেলেও কিন্তু বিকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠারও সময় হয়ে গেছে। তো তারপর আমি সব জামাগুলোকে একে, একে ভাঁজ করে নিচ্ছি। আর তারই ফাঁকে বিকালের চাটাও বসিয়ে দিচ্ছি। আর ঘর বাড়ি করতে যে কতটা পরিশ্রম, কতটা মেহনত লাগে সেটা যে করে সেই বোঝে। তো যাই হোক, স্বপ্নের জিনিস তৈরি করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। আমাদেরও জীবনে আমরা কষ্ট কিন্তু সেভাবে কিছুই দেখিনি। তবে বাড়ির একটা কষ্ট ছিল যে আমাদের ঘরের জল উঠতো আর ঘরের একটু অভাব ছিল। কিন্তু সেটা আবার বড় হওয়ার সঙ্গে, সঙ্গে সেটাও হয়ে গেছিল। কিন্তু কখনো খাওয়া-দাওয়া বা কোনো কিছুরই কষ্ট বুঝিনি। কারণ বাবার আর্থিক অবস্থা যথেষ্টই ভালো ছিল। আর যাই হোক, যাদের অনেকটাই কষ্ট করে বড় হয় তাদের প্রত্যেকটা মুহূর্তই জীবনের সাক্ষী হয়ে থাকে। আমাদের তেমন কোনো সমস্যা ছিল না। তারপরে শ্বশুরবাড়িতে এসে অনেক কিছুই দেখেছি বা বুঝেছি, বুঝতে শিখেছি, বুঝছি এখনো পর্যন্ত। তো সবকিছু থেকেই শিক্ষা গ্রহণ করছি। নিজের চলার পথটা যাতে কিভাবে ভালো করা যায় সেটাই চেষ্টা করছি। তো এই যে চাটাও বসিয়ে চলে এসেছি। এ তারপরে আবার চাটাকেও ছেঁকে নেব। আর প্রত্যেকটা জামাকাপড় ভাঁজ করে জায়গা মতো রাখা, এটা না ভারী
মানে অঝক্কি, মানে প্রত্যেকেরই তো সব কিছু এখন আলাদা থাকে। তো ছেলেরটা ছেলের জায়গায় রেখে দিলাম, আর আমাদেরটা আমাদের জায়গায় রেখে দিলাম। তারপরে এই যে দেখুন আমরা গিয়েছিলাম, আমার আলমারিটা পুরোটাই গোছানো রয়েছে। আর হচ্ছে গিয়েছিলাম অ্যাপোলো ফার্মেসে, সেখানে দেখছি ৫০ টাকা করে, মানে ১০০ টাকায় ২ টো করে। তার জন্য একটা ফ্লোর ক্লিনার, একটা হ্যান্ড ওয়াশ, একটা ওয়াইপস আর একটা হারপিক নিয়ে নিয়েছি। তো টয়লেট ক্লিনার, এটা অ্যাপোলোর নিজস্ব ব্র্যান্ড। তার জন্য দেখলাম ডিসকাউন্ট রয়েছে, ঠিকই আছে, তো তার জন্য নিয়েও নিলাম। আর এই ওয়াইপসটা না, ছেলে ফোনের কাঁচটায় খুব বেশি খাবারের এঁঠো ফেলে, তার জন্য এই ওয়াইপস দিয়েই মুছে নেওয়ার চেষ্টা করি। তারপরে এই যে ছেলে ঘুম থেকে প্রায় 6:30 বাজে ওঠার টাইম, আর খুব দেরিতে ঘুমিয়েছে জানেন তো, প্রায় 3:30 বেজে গেছিলো। তো এখন বাজে ঘড়িতে 7টা, ছেলেকেও ভাত খাইয়ে নিয়েছি, তারপর চকলেট দিয়ে পুরো রেডি করে দিয়েছি ওকে। মাথা আঁচড়ে আবার জামাটাও চেঞ্জ করে দিয়েছি। আর ও চলে যাবে এখন বাইরে খেলতে। তারপর আমার সাথে বলছিল যে, "মা আমাকে একটু ভিডিও করে দাও না।" মানে ও কিন্তু এখন বুঝে গেছে যে মা ভিডিও করে বা কিছু। আর সবকিছুই বোঝে জানেন তো? খুব বকলে এবার বলবে, "মা তুমি ভিডিও করবে না?" জানি এই কথাটা শুনলে মা হেসে ফেলবে। আর এই যে পুরো ব্যাগে সব খেলনা গোছানো ছিল, সব এই রাত্রির 10টা পর্যন্ত চলবে। তাহলে এখানেই এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।